টপার ননস্টিক কুকওয়্যারে 5 স্তরের ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোটিং থাকায় খাবার লেগে যায় না। আমার আছে টপার। ভাই বড় তোর থেকে 2 মাস ধরে টাকা পাই, টাকা দাস না কে? এই কার কলারদের কথা বলিস? চিনিস ওরে? বিমানের পাইলট ও, তার পাঁচটা হোটেল মালিক, ওর গায়ে হাত দিয়ে কথা বলিস? কাকা আপনি কোন বিমানের কথা বলতেছেন? ও যে বিমান চালায় এই বিমান চালাইয়া পুরো জীবন সরকার করে দিছে। টাকা দে আমার টাকা এখন দে। এই আপনারা সায়ক কাহিনীর মানুষ না? হ্যাঁ ভাই, আমরা সাহেব কাহিনী মানুষ। এখানে আবার কি করছেন, কি কাহিনী করছেন? এ ভাই আপনি কে? হু আর ইউ? আমি ইচ্ছা করবো আপনি কে জিজ্ঞেস করার। না আমি জানতে চাচ্ছি কি কাহিনী করছেন। আমরা যে কাহিনী করি না কেন আপনি কেন জিজ্ঞেস করবেন? একটু জানতে চাচ্ছি আর কি ধরনের কাহিনী করছেন আবার নতুন করে। আপনি কে সেটা বলবেন? না না আপনারা সব জায়গায় কি কাহিনী করেন, আজকে জানতে চাচ্ছি কি কাহিনী করছেন এখানে। এটা সিম্পল একটা কোশ্চেন, কি কাহিনী করছেন? আমরা আমাদের মতো কাহিনী করতেছি। কাহিনীটা কি? না আমাদের মতো করতেছি। আপনি কি আপনি কেন এরকম করতেছেন? দর্শক এতক্ষণ ধরে আমার সাথে যাদের দেখছেন তারা মূলত কাহিনী করে বেড়ায়। এই কাহিনী আবার সেই কাহিনী নয়। এই কাহিনী আসলে কি ধরনের কাহিনী সেটি আমি ফাঁস করতে চলেছি। থলের বিড়াল কি বের হচ্ছে সেটি জানতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। এই 5 তরুণ কক্সবাজারের সাগর উপকূল ইনানির বাসিন্দা। উত্তাল সাগরের ঢেউ আর পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে বেড়ে ওঠা এই 5 তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদন দিয়ে বেড়ায়। ফানি কন্টেন্টের মাধ্যমে তুলে ধরেন সমাজের নানা অসঙ্গতি। ইতিমধ্যেই অল্প সময়ে পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। ইউটিউব, ফেসবুকে তাদের লাখ লাখ ফলোয়ার। এক একটি কন্টেন্ট তাদের হৃদয় ছুঁয়েছে কোটি মানুষের। প্রিয় দর্শক, চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে আজ জানবো এই 5 তরুণের গল্প। আমার ডান পাশে আছেন শাহ কামাল এবং জোনায়েদ, এবং আমার বাম পাশে আছেন আফসার, তকি এবং শরীফ। আমি যতটুকু জানি আপনাদের দুটি ফেসবুক পেজ এবং সেটি ইউটিউবে একইভাবে। একটি নাম এই ভাইয়ে এবং আরেকটি নাম সাইও কাহিনী। এই নামগুলো আমি শুরুতে একটু শাহ কামালের কাছে জানতে চাই, এই নামগুলো এভাবে দেওয়ার পেছনের আসল গল্পটা কি আসলে? আমরা যেহেতু চট্টগ্রামের, আমরা প্রত্যেকটা কন্টেন্ট আমরা চট্টগ্রামের ভাষায় করি, যার কারণে হচ্ছে চট্টগ্রামের মানুষেরা বেশিরভাগ আমাদের এই পেজের নামগুলা বুঝবে। আমরা টার্গেট করেছি চট্টগ্রামের মানুষদেরকে। এবার একটু আমি আফসারের কাছে যেতে চাই। আপনারা আসলে বিনোদন দেওয়ার জন্য এই আঞ্চলিক ভাষাটাকে কেন মাধ্যম হিসেবে বেছে নিলেন? এই যে আমাদের ভাষাটা আঞ্চলিক ভাষা হওয়ার কারণে আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং সুন্দরভাবে বুঝাইতে পারি, মানুষকে বিনোদন দিতে পারি। এর কারণটাই হচ্ছে আমরা বেছে নিয়েছি আঞ্চলিক ভাষা। কিন্তু আঞ্চলিক ভাষা বেছে নিয়েছেন, আপনারা যেখানে যে প্ল্যাটফর্মে এটা ব্যবহার করছেন, দিচ্ছেন, আপলোড দিচ্ছেন, সেটি তো সেখানে তো ধরেন নিউজিল্যান্ডের মানুষও আছে, ঢাকার মানুষ আছে, রংপুরের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ আছে। আপনারা কি শুধু টার্গেট করেছেন এই চট্টগ্রামের মানুষকে? আপাতত আমরা চট্টগ্রামের মানুষকে টার্গেট করছি, কারণ আমরা চট্টগ্রামের ভাষা যেহেতু আমরা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা আস্তে আস্তে মানে সব বাংলাদেশে আমরা প্রচার করার চেষ্টা করব। পরবর্তীতে যদি সুযোগ সুবিধা হয় তাহলে আমরা সব ভাষায় ভিডিও করার চেষ্টা করব। আচ্ছা, এবার একটু শাহ কামালের কাছে যেতে চাই যে আপনাদের মধ্যে ফানি কন্টেন্ট তৈরির পরিকল্পনাটা আসলে কিভাবে আসলো? ফানি কন্টেন্ট, বিনোদনমূলক এই জিনিসটা আসলে মানুষ বেশি দেখে, সবচেয়ে বেশি দেখে। তো আমারও ওই জিনিসটা ভালো লাগতো। দুইটা জিনিস একসাথে মিলে আসলে আমি বেছে নিয়েছি যে হ্যাঁ, বিনোদনমূলক কিংবা ফানিমূলক কন্টেন্টগুলো করা যায়। আচ্ছা, আফসারের কাছে একটু জানতে চাই এবার যে আপনারা কি কখনো ভেবেছিলেন যে এটা যখন শুরু করেছিলেন তখন আপনাদের কন্টেন্টে এত ভিউ হবে? আর দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হচ্ছে আপনাদের এখন পর্যন্ত সর্বোচ্চ ভিউ পাওয়া কন্টেন্টটা কি এবং সেটি কি নিয়ে তৈরি করা হয়েছিল? আমরা আশা করি না আমাদের ভিডিওতে 22 মিলিয়ন হিট করবে। পরবর্তীতে আমরা নিজেরাই এটা দেখে অবাক হয়ে গেছি, আমরা আশ্চর্য হয়ে গেছি। আমাদের ভিডিও হিট এত, মানে সচরাচর তো এত ভিউ হয় না। ভিডিওটা কি নিয়ে করেছিলেন? ভিডিওটা করছিলাম হচ্ছে আপনার কলা, মানে একটা দোকানদার আর একটা কাস্টমার ছিল। কাস্টমারটা ছিলাম হচ্ছে আমি। ভিডিওটাতে ছিল কলা নিয়ে একটু তর্ক বিতর্কের মধ্যে ছিল। কলাটার দাম চাইছিল 60টা কলার দাম চাইছিল 100 টাকা। পরে আমি কি করছি, ট্যালেন্ট করে 60টা কলার কুশা তো ছিল, কলার কুশাগুলো কি করছিল উনি ছাগল খাওয়াই ফেলছিল। খাওয়ানোর পরে আমি কি করছি, উনি যখন আমার থেকে 100 টাকা চাইছে, আমি কলার কুশাগুলোর দাম চাইছি 500 টাকা। আচ্ছা, তো উনি আমাকে এখন দিতে বাধ্য, না দিলে আমি ছাগল নিয়ে যাচ্ছি। আচ্ছা, উনি মাইন্ড কাটছিবার পরে আমাকে 500 টাকা দিয়ে দিতে হইল। এরকম মানে এটাই ছিল আপনাদের এটাই। সেখানে কত ভিউ হয়েছিল? 22 মিলিয়ন প্লাস। আমি আবার একটু শাহ কামালের কাছে যেতে চাই যে আপনারা যখন কন্টেন্টগুলো তৈরি করেন কোন কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দেন? আমাদের সমাজে
যে ঘটনাগুলো ঘটতেছে, মানে যে অনৈতিক কাজকর্মগুলো হইতেছে, যাতে আমাদের ভিডিওর মধ্যে ওইগুলোই ফুটে ওঠে, মানে শেষ পর্যন্ত ভিডিওতে গিয়ে একটা মূল বিষয়বস্তু থাকে, একটা শিক্ষামূলক বার্তা থাকে। কাউকে ছোটো করা হচ্ছে কিনা, আমার কন্টেন্টের মাধ্যমে অন্য একটা মানুষকে সম্মানে আঘাত হচ্ছে কিনা, ওই বিষয়গুলো আসলে প্রাধান্য দিয়ে থাকি। আচ্ছা, এবার একটু সবার কাছে জানতে চাইবো একই ধরনের প্রশ্ন। বিষয় হচ্ছে, আপনারা কি শুধুমাত্র এই ফানি কন্টেন্টই তৈরি করেন, নাকি অন্য কোনো পেশায় জড়িত আছেন? বিশেষ করে যদি একটু জুনায়েতের কাছে ছোট্ট করে জানতে চাই, আপনি এটার বাইরে কি করেন? আমি এটার বাইরে মাদ্রাসায় আসি, ক্লাস করি মোটামুটি, আর পাশাপাশি ভিডিও তৈরি করি। ভালো লাগে ভিডিও করতে, পড়ালেখার পাশাপাশি ভিডিও তৈরি করি। আপনিও কি একইভাবে পড়াশোনায় আছেন? হ্যাঁ, আমি কলেজ বিএ থার্ড ইয়ারের মধ্যে, আর হচ্ছে বিজনেস আছে আমার, ইলেকট্রনিক্স এইগুলা, আর হচ্ছে এই কন্টেন্ট, মানে পড়াশোনা এবং ব্যবসার পাশাপাশি কন্টেন্টগুলো তৈরি করি। আপনিও কি পড়াশোনা আছেন? এখন আপাতত পড়াশোনায় নাই, আমি ছিলাম এক সময়। এখন মোটামুটি ভিডিওতেই ফোকাস করতেছি আর কি। ভিডিওতে মনোনিবেশ করছেন? জি। আচ্ছা, ত্বকির ক্ষেত্রে কি অবস্থা? আসলে এখন আমি ভিডিওকে প্রাধান্য দিচ্ছি, ভিডিওটাকে আমি পেশা হিসাবে নিয়েছি। আমি এখন কন্টেন্টটাকে নিজের পেশা হিসাবে মনে করতেছি, এবং ব্যক্তিগতভাবে আমি কি করি এটা এখন আমার বলার তেমন নাই। একদিন আমি অবশ্যই বলবো কোনো একটা সাক্ষাৎকারে। আচ্ছা, শরীফের কি অবস্থা? আপনি কি পড়াশোনায় আছেন নাকি চাকরি করেন? আমি স্টুডেন্টের পাশাপাশি ভিডিও করি আর কি। আপনি কি পড়াশোনা শেষ করে এই কন্টেন্টই তৈরি করবেন, নাকি কোনো চাকরি করার বা কোনো স্বপ্ন আছে কিনা? আসলে এটা ভিডিওটা হচ্ছে আমরা সবাই মিলে অপশনালে নিয়েছিলাম, যদি কি ভালো পর্যায়ে যায় তাহলে এটা অবশ্যই প্রফেশনালি নিয়ে নিব আর কি। এমনি চাকরির পাশাপাশি একটাও করবো, এটা সেটা দেবো না আর কি। আপনাদের গল্প আরও শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাব, ঈদের বিশেষ আয়োজনে ফিরবো একটু পর। বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের আরও বিষয় সম্পর্কে শুনতে চাই। শুরুতেই একটু শাহ কামালের কাছে জানতে চাই, এই ফানি কন্টেন্টগুলো করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়েছিল কিনা, বা এমন কোনো বিব্রতকর বা বাজে কোনো অভিজ্ঞতা হয়েছিল এই কন্টেন্ট তৈরি করতে গিয়ে? এরকম তো সবার ক্ষেত্রে হয়ে থাকে, আমরাও তার ব্যতিক্রম না। আমাদের বিভিন্ন ফেজ সংক্রান্ত সমস্যায় পড়তে হয়েছিল। আমাদের ফেজের মধ্যে অনেক কিছুই তো থাকে। তো এর বাইরে গিয়ে হচ্ছে বাস্তব জীবনে আমাদের সমাজের আশেপাশে যেই মানুষগুলো আছে, তারাও অনেকেই বলতো, মানে কি এগুলা কি ফাগলামি শাকলামি করতেছে, এরকম বলতো। কিন্তু দিন শেষে গিয়ে এখন ওরা সবাই আমাদেরকে নিয়ে গর্ব করে, এবং কোথাও গেলে এমনও মানে আমাদের পরিচয় দেয় আর কি। একসময় আমাদেরকে ঘৃণা করতো, এখন আমাদের পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন কোথাও গেলে তাদের যেহেতু আমাদেরকে সবাই চিনে, তো আমি অমুক এলাকার অমুকদেরকে চিনেন, ওইভাবে বলে আর কি, পরিচয়টা দেয়। এটা করতে বাধা দিয়েছিল বা করতে দেয় নাই, এরকম কোনো বিষয় কি? না, এইরকম কোনো সমস্যা হয় নাই। তবে এমনিতে এইগুলো কি করতেছে এরা, মানে মোবাইলে দেখার পরে করতো। হ্যাঁ, আবার অনেকে আছে উৎসাহিত দিত। সবাই তো আর মানে আমাদেরকে খারাপ চোখে দেখতো এমন না, কিছু আছে এরকম আর কি। কারণ এই বিষয়গুলো, কন্টেন্ট তৈরি, এই বিষয়গুলো তো আর সবাই বোঝে না, মানে কোনটা ভালো কোনটা, মানে অনেকে এই যে টিকটক এইগুলো বলতো আর। আমি দেখেছি যে আপনাদের প্রায় ভিডিও 1 মিলিয়ন, 2 মিলিয়ন, একটা 22 মিলিয়ন আছে, এরকমভাবে মিলিয়ন ভিউজ আপনারা পান। সেক্ষেত্রে আপনাদের আয়টা কেমন, এবং এটি যদি আমি মাসিক হিসাবে নিয়ে আসি কেমন আয় হয়? কারণ হচ্ছে আপনারা একটা অনেকেই কথা প্রসঙ্গে বলছিলেন যে আপনাদের এটা ভবিষ্যতে পেশা হিসেবে শুধু এটা করার একটা পরিকল্পনা আছে। সেক্ষেত্রে এখন আয়টা কেমন হয়, স্বপ্ন দেখানোর মতো কিনা? আচ্ছা, আমি এই জিনিসটা যদি একটা বলতে যাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে 5 জন মিলে একটা টিম। আমরা যদি এই মুহূর্তটাকে যদি এটাকে পেশা হিসাবে বেছে নিই, সেক্ষেত্রে আমরা 5 জন এবং 5 জনের ফ্যামিলি খুব ইজিলি চলতে পারবে, এইরকম একটা আমাদের অনুমানিক দিলাম আর কি। ওইরকম একটা ইনকাম হয়। তবে আমরা এখনই নিচ্ছি না, যে কারণ বিভিন্ন সমস্যা হয়ে থাকে। মনে করেন আমরা যদি এটাকে এখন পেশা হিসেবে নিয়ে ফেলি, সেক্ষেত্রে হচ্ছে আমরা 2 মাস 3 মাস আগানোর পরে গিয়ে দেখতেছি যে আমাদের পেজের মনিটাইজেশন চলে গেছে। সেক্ষেত্রে আমাদের তখন পেমেন্টটা, ইনকামটা তো আর আসতেছে না। তখন আমাদের বিভিন্ন স্পন্সর থাকে, ওইগুলো নিয়ে তো আর চলা যায় না। তো এই জন্য আমরা চাইতেছি যে মানে কি আমরা আরও একটু মানুষের ভালোবাসা অর্জন করব, মানুষের মনে আরও একটু জায়গা করে নেব,
তখন হচ্ছে আমরা এটাকে পেশা হিসেবে বেছে নিব। মানে একটা ফেস যদি নষ্ট হয়ে যায়, আমাদের আরেকটা ফেস করলে এটা যাতে 1-2 মাসের মধ্যে গ্রো হয়ে যায়, মানে ওইরকম একটা পজিশন তৈরি করে তারপর আমরা এটাকে পেশা হিসেবে নিয়ে। আপনারা যে কন্টেন্টগুলো ক্রিয়েট করেন, তৈরি করেন, সেগুলো তৈরি করার সময় ক্যামেরার পেছনে কে থাকে, এডিট কে করে, এবং এই স্ক্রিপ্টগুলো কে লিখেন, কে পরিকল্পনা করেন, এবং সেক্ষেত্রে কার কি ভূমিকা থাকে একটু ভিডিওটা তৈরি করার আগ পর্যন্ত? ক্যামেরাম্যান আমাদের কোনো নির্দিষ্ট কোনো ক্যামেরাম্যান নাই, আমরা 5 জনই হচ্ছে ভালো ক্যামেরা পারি। আমরা হচ্ছে আমাদের ভিতরেই ক্যামেরাম্যান। যখন যার শ্যুট থাকে না তখন সে এই ক্যামেরাটা করে। আর স্ক্রিপ্টের বিষয়টা যদি বলতে যাই, সেক্ষেত্রে আমরা কোনো সময় নির্দিষ্ট কোনো স্ক্রিপ্ট লিখি না। আমরা যে গল্পটা তৈরি করি ওটা হচ্ছে আমাদের আশেপাশে ঘটে গেছে এমন একটা ঘটনাকে সূত্র করে, কেন্দ্র করে আমরা ওইখান থেকে একটা সবাই মিলে বসে একটা মানে একজন এক একটা ডায়লগ দিয়ে থাকে, আইডিয়া দিয়ে থাকে। ওই আইডিয়ার উপর ভিত্তি করে আমরা একটা গল্প তৈরি করে ফেলি। ওই গল্পটা আমরা যেহেতু নিজেরা তৈরি করি, আমাদের এটা মুখস্থ হয়ে যায়, এবং আমরা এটা ভিডিওতে প্রেজেন্ট করতেছি নিজেদের ভাষায়, যার কারণে আমাদের স্ক্রিপ্ট লেখার কোনো প্রয়োজন পড়তেছে না। লেখা লাগে না। মানে স্ক্রিপ্ট ছাড়া করেন এটা? হ্যাঁ, স্ক্রিপ্ট ছাড়াই আমরা কোনো সময় স্ক্রিপ্ট লিখি না। আপনি যেহেতু প্রায় সময় ঠকে যান, কি করেন? ক্যামেরার পেছনে এসে দাঁড় করাই দেয়? আমরা তো অনেক ধরনের স্ক্রিপ্ট বানাই, অনেক ধরনের ভিডিও ক্যারেক্টারের মধ্যে যাই। ক্যারেক্টার আমরা যখন ভিডিও করি, আমরা যে ভিডিও করতেছি এটা আমরা রাখি না, আমরা ক্যারেক্টারের ভিতরে ঢুকে যাই। এমনভাবে আমরা ভিডিওগুলো রিপ্রেজেন্ট করি যাতে মানুষ বুঝতে পারে এটা বাস্তব, মানে দেখলে হাসবেও কিন্তু এটা বাস্তবের মতো লাগবে। একটা ভিডিও করতে কতক্ষণ নিজেদের মধ্যে একটু আলাদা করে পরিকল্পনা করতে হয়? মনে করেন যে একটা যদি লং ভিডিও হয় তাহলে সবাই মিলে আমরা যদি বসি তাহলে একদিন মতো সময় লাগে। একদিন এটা আমরা পরিকল্পনা করি, তারপরের দিন গিয়ে আমরা ওই শ্যুটটা ক্লিয়ার করে তারপরে এরপরের দিন শাহ কামাল মিলে আর আফসার মিলে এডিট করে তারপর ওইটা আপলোড হয় আর কি। আমরা অনেক সময় দেখি যে সিনেমা, নাটক বা অন্য কোনো সিরিয়ালের যখন শুটিং করতে আসে কক্সবাজারে, তখন দেখা যায় যে অনেক মানুষ ভিড় হয়ে যায় চারপাশে, তখন শুটিং করতে গিয়ে অনেকটা ব্যাক পেতে হয়। এরকম কি আপনাদের কখনো হয়েছে যে কোনো একটা শুটিং করছেন যেটা দর্শকদের হুড়োহুড়ির কারণে করা যাচ্ছে না, বা তাদের উপস্থিতিটা আপনাদের কাছে খুব বিরক্তিকর হচ্ছে, এরকম কোনো বিষয় কি হয়েছে? বিরক্ত তো লাগে না, তারপরেও যখন ভিডিওর মাঝখানে চলে আসে এরকম একটু খারাপ লাগে। অনেক মানুষ আছে কি আমরা ভিডিও করতেছি, উনি হয়তো জানে না, জানলেও হয়তো বা উনি মাঝখান দিয়ে চলে যায়, মানে অর্ধেক শটে আমাদের মাঝখান দিয়ে চলে যায়। না, যখন ঘিরে ধরে তখন ওই অবস্থায় ভিডিও করতে পারে। আমরা যখন টেকনাফ শুটিং এ গিয়েছিলাম এই যে রমজানে, তখন মানুষের অবস্থা আমরা শুটিং করতে পারি নিয়ে ফেলতেছে, মানে এরকম একটা অবস্থা, মানে এত বেশি ভালোবাসা প্রকাশ করতেছে বলার মতো না। মানে আরও বিভিন্ন, মানে আমাদের নিজ এলাকাটা ছেড়ে বাইরে কোথাও যদি আমরা শুটিংয়ে যাই, সেক্ষেত্রে আমাদের বেশিরভাগ এই ঘটনাটা আমাদের সাথে হয়। মানে দর্শকরা যখন আপনাদের শুটিং দেখতে আসে, তখন আপনাদের শুটিং শেষ হওয়ার পরে কার সাথে বেশি ছবি তুলতে চাই? সবার সাথে, নাকি কোনো নির্দিষ্ট কারোর সাথে সবচেয়ে বেশি ছবি তুলতে চাই? হ্যাঁ, সবার সাথে গ্রুপ ছবি তুলে, তারপর আলাদা আলাদা তুলে, শাহ কামালের সাথে তুলে, আফসারের সাথে, আমাদের সাথে, জুনাদের সাথে, সবার সাথে। এরা এটা নিয়ে কোনো ভেদাভেদ করে না। এই যে সাড়া পান, কেমন লাগে? হ্যাঁ, অবশ্যই ভালো লাগে। যে একটা কন্টেন্ট তৈরি করা যে কী পরিমাণ কষ্ট, সেটা শুধু ক্রিয়েটররাই বোঝে। তো এই পরিমাণ কষ্ট করার পরে যখন এই ভালো ফিডব্যাকটা যখন পাই, তখন হচ্ছে ওই দুঃখ যেগুলো, কষ্ট যেগুলো করছে, এগুলো মনেও থাকে না। মানে এরকম একটা ভালো লাগে, আনন্দ লাগে। এই ভালো লাগার মধ্য দিয়ে ভবিষ্যতে কিভাবে এগিয়ে যেতে চান? আসলে আমি দর্শকের, আমাদের যারা ভালোবাসে তাদের উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। বিশেষ করে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের মানুষগুলো আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিছে, অনেক বেশি সাপোর্ট করছে। আমি চাই যে তাদের কাছ থেকে আরও বেশি সাপোর্ট করুক আমাদেরকে, যাতে আমরা আরও বেশি ওদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। তো আমি ধন্যবাদ জানাই আমাদের যারা সাপোর্টার আছে, যারা আমাদের ভালোবাসার মানুষ আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা শুনছিলাম কন্টেন্ট ক্রিয়েটর 5 তরুণের গল্প। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।